আগামী ঈদ, আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ। ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি, যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি, আপনারা আসলে দেখতেই চাইবেন, শুধু দেখতেই চাইবেন। আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম গরিব মানুষগুলো ঠিকমতো 3 বেলা তারা বাজার করতে পারতেছে না, আর এমপি মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে তারা অত্যাচারের পর অত্যাচার করতেছে। আমরা শেখ হাসিনাকে বলবো উনি দেশের অভিভাবক, আর না হলে ওই স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ যেন এদেরকে ফেরাউন এবং নমরুদের মতো ধ্বংস করে দিয়ে পৃথিবীর জমিন থেকে। কুরবানির ঈদ নিয়ে একই বললেন ব্যারিস্টার সুমন। শুধু তাই না, এই ব্যারিস্টার সুমন কুরবানির ঈদ নিয়ে এমন কিছু সতর্ক বার্তা এবং গুরুত্বপূর্ণ কথা বললেন যা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো বন্ধুরা, শুধু তাই না, এইদিকে আবার ভাইরাল হকার ব্যারিস্টার সুমন ও প্রধানমন্ত্রীর কুরবানির ঈদ নিয়ে যানবাহন নিয়ে এমন কিছু কথা বললেন যাকে আপনারা বাংলার ফাটাকৃষ্ট বলতে বাধ্য। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা প্রথমে শুনবো সেই ভাইরাল হকারের বক্তব্যটি, তারপরে আমরা চলে যাব ব্যারিস্টার সুমনের কাছে এবং শুনবো তিনি এই কুরবানি ঈদ নিয়ে কি সতর্ক বার্তা দিলেন, অবশ্যই যা আপনাদের কাজে লাগতে পারে। বলে যে মিছিলে না গেলে কাজ করতে পারবি না, এরা এখন আর মিছিলে লোক পায় না। ফুটপাতের হকার, রিক্সাওয়ালা, বিভিন্ন শ্রমিকদেরকে জোরপূর্বক মিছিলে নিয়ে 7 থেকে 8 ঘন্টা আটকায় রাখে, আমার কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছে। তেলবাজ এমপিরা তেলবাজি করতে করতে সংসদের অধিবেশন শেষ করে দিচ্ছে। জনগণের কল্যাণে এখন আর সংসদে কথা হয় না। সাধারণ পাবলিকের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই দুঃশাসনের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আজকে ফিট দাবালে ঠেকে গেছে, যার যে অবস্থানে আছে প্রত্যেকেই আজকে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আপনি আরেকটা জিনিস দেখেন, আজকে প্রত্যেকটা জেলা উপজেলায় পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান প্রত্যেকে বিনা ভোটে, একটাও জনগণের ভোটে নির্বাচিত না। যার কারণে আজকে এই দেশ, এই সমাজ, এই জাতি রাক্ষসী দানবদের হাতে চিনবে। আমি শুধু একটুকু বলবো না, আমি আজকে বলতে চাই, আজকে আমার দেশ, আমি বলেছিলাম নোয়াখালী ওবায়দুল কাদের এলাকায়, সেখানকার পৌর মেয়র 3 বার, উপজেলার চেয়ারম্যান 3 বার, এরা সব স্বজন প্রীতির লোক, একটাও আওয়ামী লীগের কর্মী না। বর্তমান আওয়ামী লীগের ভিতরে হাইব্রিড ঢুকে গেছে, ইঁদুরের বাচ্চারা ঢুকে গেছে। এরা বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনার উপরে কলঙ্কের কালিমা লোপন করেছে। আজকে আপনি দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি, আজকে বাংলাদেশের পাড়া মহল্লায় যদি জরিপ করেন, দেখবেন যে গুন্ডা বাহিনী আওয়ামী লীগের ঝান্ডা হাতে নিয়েছে, জোর করে মানুষকে এখন মিছিলে নিয়ে যায়। আমরা যারা কাজ করি কর্মসংস্থানে, আমাদেরকে পিটাই এখন মিছিলে নিতে বাধ্য হয়। মিয়া কর্ম করি, কর্মের জন্য বলে যে মিছিলে না গেলে কাজ করতে পারবি না। এরা এখন আর মিছিলে লোক পায় না। ফুটপাতের হকার, রিক্সাওয়ালা, বিভিন্ন শ্রমিকদেরকে জোরপূর্বক মিছিলে নিয়ে 7 থেকে 8 ঘন্টা আটকায় রাখে, আমার কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছে। এজন্যই কি আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম? আপনি বলেন, যারা গরিব মানুষ ফুটপাতে কাজ করে খায়, তাদেরকে এখন জোর করে মিছিল মিটিং এ নেওয়া হয় লোক দেখানোর জন্য। ওবায়দুল কাদের যে মঞ্চ ভেঙে পড়ে গেছে, পড়ার কারণ কি? এত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ এখন নেতা উৎপাদনের কারখানা, কর্মী নাই। আপনি চ্যালেঞ্জ করে বলি, সারা বাংলাদেশে 90% মানুষ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে, শুধু এই হাইব্রিড নেতাদের অত্যাচারের কারণে। আমি শেখ হাসিনাকে বহু বক্তব্যে ধন্যবাদ দিয়েছি, তিনি যেভাবে উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি এই বখাটে রাজনীতিবিদরা সারা বাংলাদেশে দাসের রাজত্ব কায়েম করেছে। আজকে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে কথা বলা হয় গরিব মানুষের অধিকার নিয়ে, এই সংসদের ভিতরে এখন নায়িকা গায়িকারা ঢুকে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে আজকে মডেল শিল্পীরা এসে নেতৃত্ব দিতে চায়, ওরা রাজনীতির কসু বুঝে। আমি বলবো, আপনি যদি আমার কথাটা শুনে একটু প্রচার করেন, শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন, এ পর্যন্ত
যতগুলো নায়িকা গায়িকাকে রাজনীতিতে আপনি এনেছেন প্রত্যেকেই জনগণের কাছে বিতর্কিত, কারণ তারা বেবাস মন্তব্য করে। আমরা দেখেছি জাতীয় সংসদে তেলবাজ এমপিরা তেলবাজি করতে করতে সংসদের অধিবেশন শেষ করে দিচ্ছে। জনগণের কল্যাণে এখন আর সংসদে কথা হয় না। জাতীয় সংসদকে আজকে আড্ডাখানা আর সুকারখানায় পরিণত করেছে। জাতীয় সংসদে ভিতরে আজকে অযোগ্য এমপি, বিনা ভোটের এমপিরা রাজত্ব করে চলছে। এইটা এই দেশ, এই জাতি, এই সমাজের জন্য অভিশাপ। আমরা কোথায় বলবো? আজকে দুঃখের কথা বলতে গেলে মানুষ বলে গুম হয়ে যাওয়া লাগে। আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হয়। আজকে গঠনমূলক সমালোচনা করলে আমাদেরকে পাকিস্তানি আখ্যায়িত দেওয়া হয়। আজকে বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি নির্যাতন বেড়ে গেছে। আজকে দেখেছেন রফিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছে, তাকে ডান্ডা পেড়ি পরানো হয়েছে। আজকে ভালো ভালো আলেম গুলাকে জেলখানার কাস্টে বন্দী করা হয়েছে। আর এগুলার জন্য যখন আমরা কথা বলি তখন বলা হয় আমাদেরকে উগ্রবাদী। আপনি দেখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জাফর ইকবাল, আমি তাকে ভালোবাসতাম, সম্মান করতাম। এই জাফর ইকবাল আজকে বাংলার অভিশপ্ত সন্তানে পরিণত হয়েছে। সে বলেছে তার সামনে নাকি কাগজ আর কলম পেয়েছে, সে লিখে ফেলছে যে মানুষ বানরের থেকে হয়। অর্থাৎ এই রাম বাম নাস্তিকেরা বাংলাদেশের ইসলামী চিন্তা চেতনাকে ধ্বংস করে দিয়ে আলেম সমাজকে বন্দিশালায় আটকিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, কিন্তু সেই দেশে আজকে আলেম সমাজ বন্দিশালায়। আজকে এই নাস্তিকের বাচ্চারা আলেম সমাজদেরকে উগ্রবাদের তকমা দিয়ে তাদের প্রতি নির্যাতন চালাচ্ছে দিনের পর দিন। দেশ, জাতি, সমাজ তাদের এই নির্যাতনকে বাজারে গেলে মনে হচ্ছে বাজারে প্রত্যেকটা জিনিসের মধ্যে আগুন লেগেছে। আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে সাধারণ যারা মানুষ আছে, আর বিশেষ করে আপনার গরুর মাংসকে তো আমরা অনেক আগেই বিদায় দিয়েছি। আমরা চাইলে এখন আর গরুর দোকানে যাইতে পারি না। আমরা সেটাকে হয়তো আগামী দিনে জাদু ধরে রাখা হবে। সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা বলি, সরকারের আমলা যারা আছে, বিশেষ করে যারা বাজার নিয়ন্ত্রণ করে, এই আমলারা বর্তমানে বাংলার ইহুদিকে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1974 সালে বলেছিলেন যে আমি দেশকে স্বাধীন করেছি, কিন্তু এই চোরের দল আজও আমি দমন করতে পারি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একজন জাতির মহানায়ক। এটা আমার কথা না। আমরা কি কিয়ামত পর্যন্ত একজন বঙ্গবন্ধু পাবো? সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974-এর ভাষণে বলেছিল যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি দেখি আমার অনেক কৃষক শ্রমিকের পরনে বস্ত্র নেই, অথচ এই ঘুষখোরের দল, এই চোরের দলেরা আমার এই দেশের মানুষের অধিকার নষ্ট করেছে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা জনগণের অধিকারকে নষ্ট করার পিছনে বাংলাদেশের মাফিয়া সিন্ডিকেটরা জড়িত। অতএব শুধু রমজান মাস নয়, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আপনার নিজস্ব একটা গোয়েন্দা তৈরি করুন। প্রত্যেকটা বাজারে বাজারে, প্রত্যেকটা অলিতে গলিতে আপনি একটু আপনার নিজের গোয়েন্দা দিয়ে একটু জরিপ করে দেখেন কিভাবে বাংলাদেশের মানুষকে তারা একটা চক্রান্তের ফাঁদে ফেলেছে। আপনি প্রত্যেকটা জায়গায় ছোট দোকানদার, বড় দোকানদার এবং পাইকারি ব্যবসায়ী প্রত্যেকেই সিন্ডিকেট করে। ওরা বাংলাদেশের ইহুদি মিয়া, এরা সরকারকে তেল মারে মিয়া। আর বিশেষ করে আমি মনে করি অল আউট অ্যাকশন কি রকম বোঝা যায়? আপনি যে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন আজও পর্যন্ত নেওয়া হয় নাই। এই মন্ত্রী এমপিরা শুধু ফাঁকা বলি সারে জাতীয় সংসদে মিয়া, এই তেলবাজ এমপিরা। অতএব আমরা তেলবাজিকে কিনা করি। আমি শেখ হাসিনাকে বহু বক্তব্যে উদাত্ত আহ্বান করেছি, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবেসেছিল। বাংলাদেশের মানুষ 2008 সালের ডিসেম্বর নির্বাচনে আপনাকে নিরুষ্কম্পটে বিজয় করেছিল, স্বাধীনভাবে দুই মুঠো দুই বেলা খেয়ে পরে স্বাধীনভাবে বসবাস করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মাননীয় ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। ভাই,
আতি নেতা, পাতি নেতা, পখাটে নেতাদের উৎপাতে গ্রাম, দেশ, শহরে কোনো জায়গায় আমরা শান্তি পাচ্ছি না। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে। আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম গরিব মানুষগুলো ঠিক মতো 3 বেলা তারা বাজার করতে পারতেছে না। আর এমপি মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে তারা অত্যাচারের পর অত্যাচার করতেছে। আমরা শেখ হাসিনাকে বলবো উনি দেশের অভিভাবক, আর না হলে ওই স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ যেন এদেরকে ফেরাউন এবং নমরুদের মতো ধ্বংস করে দিয়ে পৃথিবীর জমিন থেকে। সাকিব আল হাসান যদি আরো 100 বছর বেঁচে থাকেন, মাশরাফির এক দাঁতের বুদ্ধি আপনার নাই, কারণ আপনার মাথা গরম। এই সাকিব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামের ভিতরে ঢুকে এক দর্শককে এলোপাতাড়ি মাইর শুরু করেছেন। আমরা ভুলে যাই নাই সাকিব, ওই যে দুবাইতে ওই যে খুনি স্বর্ণের ব্যবসায়ী আরব খান তার স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন। আমরা ভুলে যাই নাই সাকিব, আপনি অতীতে কি করেছেন। অর্থাৎ সাকিব হচ্ছে একটি বদমেজাজের লোক। এই ধরনের বদমেজাজি লোককে যদি নমিনেশন দেওয়া হয়, যদি সে এমপি নির্বাচন করে, এই সমাজ ধ্বংসস্তূপে পরিণত হবে। আমি পরিষ্কার ভাবে বলে, সাকিব উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হওয়া তো অনেক দূরের বিষয়। দিয়া আজকে মাশরাফি নিয়ে হয়তো অনেকে বলবেন যে মাশরাফি এমপি হয়েছে, সাকিব হইলে দোষ কি? আরে ভাই, মাশরাফি আর সাকিব এক জিনিস না। মাশরাফি সর্বগ্রহণযোগ্য ব্যক্তি, মাশরাফি ভদ্র ক্রিকেটার, মাশরাফি জ্ঞানী বুদ্ধিজীবী, এবং মাশরাফি রাজনীতির মাঠে একটা রাজনীতির ম্যাগনেট হয়েছে। আপনি সাকিবের তো মাথা গরম। আপনি সাধারণ দর্শক বুয়া বুয়া বললে তাদেরকে শর্ট মারেন দিয়া আপনি এসে পার্লামেন্ট না পারবেন। বাদ দিলাম সাকিবের কথা, আমাদের নায়িকা মাহি, ওই নায়িকা মাহি একবার হজ করতে গেল, একবার তার বাড়িঘরকে ভাঙচুর করতেছে, একবার আমাদের মুরাদ কাকুরে নিয়ে অবস্থা খারাপ। এর মাঝে সে আইসা আমাদেরকে এমপি হতে চায় নায়িকা মাহি। আসলেন অপবিশ্বাস, সাকিব খান নিয়ে উনার যে কীর্ত কাহিনী এটা আমরা জানি। এরপর অপবিশ্বাস এসেছেন এমপি হওয়ার জন্য। এই মনোনয়নের দৌড়ে রয়েছেন আমাদের নায়ক রুবেন, নায়ক ফেরদৌস, আরো অনেক নায়ক, সাইড নায়িকারা, তারা পিছনে সিরিয়াল দিচ্ছেন এমপি হওয়ার জন্য। আমি প্রশ্ন করি, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ নেতারা দেশ স্বাধীনের পরে আমাদের এই শিক্ষা দিয়েছেন যে বাংলাদেশে রাজনীতি এমপি মন্ত্রী হবে ওই যে নাচনেওয়ালি, বাইকনাওয়ালি, ওই যে আপনার ওই নায়ক, গায়ক, ক্রিকেটার, ফুটবলার, আর রাজনীতিবিদরা বসে বসে ললিপপ খাবে। আমি প্রশ্ন করি, রাজনীতি হচ্ছে রাজার নীতি। রাজনীতি করবে ছাত্র জীবন থেকে যারা রাজনীতি করেছেন, যারা মানব সবাই যারা নিয়োজিত, তারা করবেন রাজনীতি। আপনি ক্রিকেটার, আপনি ফুটবলার, আপনি গানের শিল্পী, আপনি চলচ্চিত্রের নায়িকা, আপনি এসে এমপি হইতে চান? আরে ভাই, আপনি তো ব্যবসায়ী, আপনার কাজ হচ্ছে মুনাফা লোভ করা, আপনার কাজ জনসেবা করা না। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমরা কেন আমাদের একটি সুস্থ রাজনীতিকে গঠন করতে পারলাম না? আজকে দেশের মানুষ তাকিয়ে আছে জাতির বিবেকের কাছে। আজকে কেন অপবিশ্বাস বা অন্যান্য নায়ক নায়িকারা এসে তারা রাজনীতির জান্ডা হাতে নিতে চায়? কেন আওয়ামী লীগে কি নেতা নাই? এই ভাই, আওয়ামী লীগে কি নেতা সব মারা গেছে? আওয়ামী লীগের অনেক অনেক নেতা পড়ে থাকার পরেও কেন নায়িকা মাহি, অপবিশ্বাস, ওই রুবেল, ফেরদৌসরা আইসা আওয়ামী লীগের নৌকার টিকিট নেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে? কারণটা কি? এই কারণটা আমি জিজ্ঞাসা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে, ওবায়দুল কাদের আপনার কাছে। আমি মনে করি এদেরকে এখন এই সমস্যার জবাব দেওয়া উচিত। রাজনীতি করবে যারা রাজনীতিবিদ, তারা। তোমাদের কাজ হচ্ছে ছবি করা, কাজ হচ্ছে গান করা, তোমাদের কাজ রাজনীতি করা না। রাজনীতি করবে রাজনীতিবিদরা। রাজনীতি করতে চাই, রাস্তায় রাস্তায় গান করে তারা। আজকে রাজনীতি করতে চাচ্ছে হিরো আলম। আরে হিরো আলমও এখন মনে করেন যে এমপি হওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। কেন রে ভাই? আমার দেশে কি রাজনীতিবিদ নেতা নাই? আমরা চাই শিক্ষিত, স্মার্ট জনপ্রতিনিধি। আমরা ঝুকার মুকার পাগল ছাগলকে এমপি হিসাবে দেখতে চাই না। আজকে একটা জিনিস আমি মনে করি যে পশ্চিমা বিশ্ব বলেন, অন্যান্য রাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা আমাদেরকে উপদেশ দিবে কেন? আমরা দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে। আমার দেশের রাজনীতি আমরা বসে সমাধান করব।
আমরা বিদেশিদের কথা মতো তো চলার জন্য এই দেশকে স্বাধীন করি নাই। আজকে আমাদের রাজনীতি এতটা নোংরা রাজনীতি, এতটা নিচে নেমে গেছে যে অপদার্থ লোকেরা এসে রাজনীতির ঝান্ডা হাতে নিতে চায়। আমি দেশের জাতির বিবেকের কাছে প্রশ্ন করি ভাই, রাজনীতি তাদেরকে করতে দেয় যারা রাজনীতি বুঝে। এই ক্রিকেটার, ফুটবলার, নায়িকা, গায়িকা এদের হাতে রাজনীতি দিলে এই রাজনীতি ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি ধিক্কার জানাই যারা বড় বড় কথা বলেন টেলিভিশনের পর্দায়। আপনারা কি জানেন না যে একজন এমপি হওয়ার জন্য কতটা ধাপ পাড়ি দিতে হয়, একটা মন্ত্রী হওয়ার জন্য কতটা ধাপ আস্তে আস্তে পাড়ি দিতে হয়? আরে ভাই, আপনি ব্যবসায়ী ছিলেন, হুট করে এসে মনোনয়ন কিনে এক রাতের মধ্যে এমপি হয়ে যাবেন। আর যারা বছরের পর বছর রাজনীতির মাঠে যারা অক্লান্ত পরিশ্রম করেছে রোদ ঝড় বৃষ্টিতে, তারা কি আপনাদের নায়িকাদের পিছনে পিছনে হাঁটবে নাকি? আমি প্রশ্ন করলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের, আপনাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সারা বাংলাদেশে আছে যারা বছরের পর বছর রাজপথে কষ্ট করেছে। এখন তাদেরকে বাদ দিয়া চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে যদি এমপির নমিনেশন দেন, তাহলে দলের ভিতরে একটা কঠিন বিদ্রোহ সৃষ্টি হবে, যেটা অত্যন্ত ভয়ানক হবে রাজনীতির জন্য। তাই আমি সরকারকে বলবো, নির্বাচন কমিশনারের পদে যারা আছেন সবাইকে অনুরোধ করবো, ভাই আপনারা রাজনীতিতে একটি সুস্থ পরিবেশ তৈরি করুন। আপনারা রাজনীতিতে একটি লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করুন, যাতে দেশের মানুষ সঠিকভাবে তাদের নেতা নির্বাচিত করতে পারে। অন্যথায় এই রাজনীতি অন্ধকারের অমাবস্যায় ঢেকে যাবে। মনে রাখবেন ভাই, ক্ষমতার দাপট, অস্ত্রের দাপট, গায়ের জোর বেশি দিন থাকে না। অন্ধকার যত গভীর হোক, আলো আসবে, আর ব্যর্থতার অপর পাশে সফলতার গল্প আঁকা থাকে। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ আগামী নির্বাচনের দিকে পাখির চোখ করে তাকিয়ে আছে, কেমন নির্বাচন হয়। অতএব আমি বলবো, নির্বাচন রাজনীতি এদেশের মানুষকে নিয়ে। আজকে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এরা কি বাহিরের লোক? ছোট ভাই আওয়ামী লীগ করে, বড় ভাই বিএনপি করে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের ভিতরে সবাই এক একজন এক এক দল করে। অনেক আওয়ামী লীগের খালাতো ভাই বিএনপির আছে না নাই? আমি প্রশ্ন করি ভাই, অনেকের বঞ্জামাই আওয়ামী লীগ করে, সারা বিএনপি করে। আমরা কেন মারামারি করব ভাই? আমরা কেন ঝগড়াঝাটি করব? আমরা আমাদের ভাইদেরকে তো হত্যা করতে পারি না ভাই। এই দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশ আমাদের সকলের। এখানে কোন দল রাজনীতি একটা মত বিরোধ থাকতে পারে, কিন্তু খুনাখুনি রাজনীতি বন্ধ করুন। আজকে মারা গেলে কালকে আপনি কবরে শুয়ে যাবেন, সেখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি আসবে না, সবাই মিলে আপনার লাশটাকে মাটি দিবে। তাহলে আপনি কেন আপনার এলাকার ভাইদের গায়ে হাত তুলবেন না ভাই? আসেন, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি। আমরা সবাই মিলে আমাদের সংকটময় মুহূর্তে আমরা আমাদের জাতীয় সমস্যা আলোচনার টেবিলে বসে সমাধান করি। আমরা আমেরিকাকে তোয়াক্কা করি না, আমরা চীন, রাশিয়াকে তোয়াক্কা করি না, আমরা ভারতকে তোয়াক্কা করি না। বঙ্গবন্ধুর নেতৃত্বে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যেই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশের রাজনীতি আমরা করব। আমরা বিদেশিদের কথায় আমরা চলতে চাই না। এই দেশ স্বাধীন করেছি আমরা, এই দেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে না আমরা সাধারণ জনগণ। তাই আমরা মনে করি আমাদের রাজনীতিবিদ নেতাদের এই নোংরা রাজনীতির কারণে, এ ধরনের জালিয়াতির কারণে বিদেশিরা আমাদের উপদেশ দেওয়া শুরু করছে। এটা সরকারি দলের জন্য লজ্জা, বিরোধী দলের জন্য লজ্জা, আমরা যে জনগণ আমাদের জন্য লজ্জা। তাই আসুন, সরাসরি রাজনীতি বন্ধ করে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আলোচনার টেবিলে বসে আগামী একটি সুন্দর সুস্থ নির্বাচনের জন্য সবাই মিলে আমরা চেষ্টা করি, দেশকে এগিয়ে নিয়ে যায়। হানাহানি, রক্তপাতের রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি ভাই। আসুন, আমরা আজ থেকে শপথ করি, এই দেশ আমাদের, এই দেশের মাটি আমাদের। আমরা সবাই মিলে মিশে বাস করি, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই যদি আন্তরিকতা দিয়ে চেষ্টা করি, তাহলে এই সমস্যা অচিরেই আমরা সমাধান করতে পারবো। সে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত নিয়ে আজকে বিদায় নিলাম।
তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন সেই ভাইরাল হকারের বক্তব্যটি। ভাইরাল হকারের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা চলে যাব ব্যারিস্টার সুমনের কাছে। কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল, যার কারণে সারা বাংলাদেশে পাস করে গেছি। আপনারা দোয়া করছিলেন আমার জন্য, হয়তো বিভিন্ন কারণে আমারে ভোট দিতে পারেন নাই, কিন্তু আমি কথা দিছি আমি এইবারই ভোট চাইছি আপনাদের কাছে। দেন না দেন কোনো অসুবিধা নাই, এমন ভাবে খুশি করবো আমি। আগামীবার আমি ভোট চাইতে আইতাম না, আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়া ভোট জমা দিয়ে আইবেন। আপনারা কি কি করবো এবার বলি। আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দিব। সুরমা চা বাগানের মেইন বিশাল বড় পুকুর বানাইছি বিসর্জনের জন্য, আপনাদের এখানে বানাইমু। রাস্তা যে এই জায়গাটার নাম কি কইলা, লালটিলা থেকে এখানে নাকি খুব খারাপ উঁচা নিচা, এইটারে ইনস্টলিং করে দেব। মন্দির, আপনাদের স্কুল পড়তাম না, স্কুলটা সরকারি ভাবে হয়ে রয়েছে, কিন্তু কেউ খবর নেয় না। এইটারে আমি খবর নিব। আর হইল গিয়া একটা সুন্দর যাত্রী ছাউনি বানাইছি মুখে, ওই মেইন রোডে আমতলি। এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাইমু, যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো, খেলবো এরা। আপনারা আমারে আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই। এই যে আম গাছ নিয়ে আইছি, এই যে আম, জীবনে কোন নেতায় আম গাছ নিয়ে আইছে? এখন আপনারা কইতে পারেন কেন আপনি আম গাছ আনছেন? আমার তো আগামী নির্বাচনে ভোট চাইতে চাইতে আরো 5 বছর, তাই এখন কেন আম গাছ আনছি? কারণ আম আনছি, আমি কথা দিছি আমার এলাকায় এমন ভাবে আম হবে, এমন ভাবে আমার ছেলে মেয়েরা মিষ্টি আম খাইয়া মুখের মধ্যে খালি মিষ্টি থাকবো, মিষ্টি। কারণ দিদি, যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি এমপিরে বোকা জোগা করবো। হ্যাঁ, কাম করে না, এই না সেই না করে আমার বোকা দিবে, এই জন্য মিষ্টি মুখ করে রাখতেছি। এরপরে আরো আমি আমার এই মাধবপুরের এই বাগানগুলারে এমন ভাবে সাজাইমু, মৌলভীবাজার, সিলেট, এইসব জায়গায় চা বাগান আছে না, এরা যেন আফসোস করে, আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম কত ভালো হলো। এরা আফসোস করব যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম তো বড় ভালো হইল না। আমরা পর্যটন নগরী বানাইতেছি, আমরা এই রাস্তায় এখন হাজার হাজার পর্যটক আসবে, আমি এগুলা বানাইতেছি। আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন। আমি চা বাগানের, আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাইব যে তুমি চালাও, এবার তোমরা বহু নির্যাতন, তোমাদের উপর বহু নির্যাতন হয়েছে। এরা দিদি, এরা ওই নির্বাচন হইলেই আইসা খালি দোয়াই দেয়, কয় আপনারে দাও, আমরা দেও, আমরারে দেও, আমরা কো আমরা আওয়ামী লীগ করি গো, এইটাই তো কই আসে। আর এরপরে আর কোনো যোগাযোগ রাখে না। আবার ভোট আইলে ওই একই বক্তব্য দেওয়া যাইতেছে, 50 বছর ধরে একই বক্তব্য দেয়। আর আমার বক্তব্য কি? আমার বক্তব্য হলো আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার সন্তান, আমি বঙ্গবন্ধুর সন্তান। কিন্তু এই কথা কি যথেষ্ট? আমি যদি তোমার দুঃসময় না আসি তাহলে আমি কিসের বঙ্গবন্ধুর সন্তান? খালি কথাবার্তায় বঙ্গবন্ধুর সন্তান আর কামের সময় নাই, পাতলা মারে, খালি পাতলা মারি, তো হইতো না। আজকের দিনে
দেওন্দী চা বাগান, গিলানি চা বাগান, চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই বোনকে আমি একটা করে রেইনকোট দিব, কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয়, আমি কইছি তোমরা রেইনকোট দিব। আস্তে 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 তোমাদেরও দিব, আমি আস্তে আস্তে তোমাদেরও দিব। তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ করবো, তোমরা যেন বুঝো যে জীবনে আমার পেটের পোলার মতো একটা পোলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দেওয়া গেছে। আমি এমপি না থাকলেও তোমাদের এখানে আসলে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন, আমার জন্য মুরগি দাওয়াত দিয়ে খাওয়ান। কাম করলে কামের দাম আছে, মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে। আমি বিশ্বাস করি ঘাম কোনোদিন প্রতারণা করে না দিদি, ঘাম কোনোদিন প্রতারণা করে না। এই যে আমার ফুটা ফুটা ঘাম পড়তেছে, আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে 4.5 মাস আমার ওজন কমছে। আমার মনে হয় অন্তত টনের টন গম আমার এই ঘাম আমার শরীর থেকে পড়ে। কারণ আমি বিশ্বাস করি ঢাকা বসে হবে না, মানুষের পাশে যান, মানুষের কষ্টের কথা শুনেন, তখনই মানুষ আপনারা ভালো লাগবে। আর লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইয়া বছরে একবার আইলাম পূজার সময়, হ্যাঁ দিদি ভালো নিগো। আর এরা কেমনে চললো, কেমনে মরলো, ভাত খাইলো না রুটি খাইলো, কোনো খবর নিলাম না। তোর সময় আইলাম না, 120 টাকার আন্দোলনের সময় 4টা চাল পাঠাইতে পারলাম না। মানুষ যখন কষ্টে পড়ে রাস্তায় মরে তখন খবর নিলাম না। আর কালে বছরে আইয়া ভালো নিগো দিদি। এই জন্যই আমি কই যে মজা মারে এই ফজা ভাই, আর আমরা সবাই মিলে বাগানবাসী খালি বইটা পাই, বইটা পাই। এখন বাচ্চাদেরকে পড়াও, আমি আছি, টাকা দিব, আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব। এদেরকে পড়াও, পড়াইয়ে এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও। আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না, আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই। আমি একটা সাধারণ পরিবার থেকে উঠে আইছি দিদি। আমি কোনো সাবের ছেলে না, আমি কোনো সাপ না। আমি তোমাদেরকে বলে দিতেছি, কোনোদিন আমার এমপি সাহেব ডাক পায় না, আমার সুমন ভাই ডাক পায়, সুমন ভাই আমার। আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, ভাই দীর্ঘদিন থাকে। আরে এমপি তো আগামী 5 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে বহুদিন যাবে, এটা কোনোদিন মানুষ আমারে ভুলবে না। আমি আরেকটা প্রোগ্রামে যাব, এই আম গাছগুলা দিলাম, আম গাছগুলা ওই যে নিচের যে বাটিটা ভাঙা দিয়ে এরপরে করতে ঢুকাবেন। আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না, যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন। আর আগামী 1 বছর পরে যে আম গাছটা আম ধরবে, বড় একটা আম পাইকা যখন আমার এলাকায় রাখবেন, যে আগে আম পাকাইতে পারবো আর আমারে নিয়ে দিব, এর আমি 20,000 টাকা দিব। এখন আবার দেখতো বাজার থেকে পাকনা আম আইনা কইও না এটা গো ব্যারিস্টার তোমার আম, বুঝছো নি? আর যে দ্বিতীয় হইব এরে দিব 10,000। কত? আর যে তৃতীয় হইব এরে 5,000। মানে যত আগে আম বানাইবাই, আম ধরাইবাই, টাকা পাইবাই, ঠিক আছে নি? আর আমি একটা কথা দিছি দিদি, আমার রক্তের মধ্যে, আমার রক্ত এবং আমার ছেলে মেয়ে, তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলে মেয়ের হক যেন না ঢুকে। যেটা আপনার ছেলে মেয়ের জন্য বরাদ্দ, এই টাকা আমার ছেলে মেয়ের জন্য যেন না যায়। আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে। আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই। আমার দুঃসময়ে এই লোকগুলা, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, বাবুল চেয়ারম্যান সাহেব আমার দুঃসময়ে আমার সহযোগিতা করছে। এখানে জালাল এরা যারা আছে, এরা আমার সব দুঃসময়ের লোক। আমি এদের প্রতি কৃতজ্ঞ। তবে একটা চেষ্টা করবো বাকি জীবনে দিদি, যারা আমার জন্য একটু করছে
এরার জন্য পুরা কলিজাটা খুললে আমি সারা জীবন করতে চাই, এই কথাটুকু আমি দিয়ে দিতেছি আপনাদের। এইবার তোমরা বাচ্চারা যারা বল কোন সময় পাইবা, এই বল কোন সময় দিবে? সকালে কেরে এখন যাইবা গিয়া বল কিনবা, এনে রাত্রে ভিতরে দিবা। হ্যাঁ, আর মিষ্টি কোন সময় খাওয়াইবা? হ্যাঁ, এই এখন খাওয়াইব। আর যে টাকা দিছি কিছু যদি পাতলা মাইরা আমার জানাইবা। হ্যাঁ, টাকা যদি দেখো কিছু কম খরচা করছে আমার জানাইবা, কিন্তু একবারে কাটিং করে দিব। আমার আমলে কোনো 2 নম্বরই চলতো না। আর 5,000 টাকা করে যারা পাবেন, যাদের নাম আছে, যারা নাম আছে 5,000 করে সাবধান করে দিতেছে। আমার চা শ্রমিকের 5,000 টাকার মধ্যে যদি কেউ 1,000 কেন 10 টাকাও কাটেন, তাইলে কলিজার থেকেই টাকা বার করে দিব, করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন ব্যারিস্টার সুমন এবং ভাইরাল হকারের বক্তব্য। এই দুইজনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।